টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বিষয়টি নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করিনি। আজকে আমরা করব যে আপনার ব্যবসায় আপনার সন্তানদেরকে কাজ দিয়ে প্রত্যেককে বছরে সর্বোচ্চ $14,400 পর্যন্ত পারিশ্রমিক দিতে পারেন, যেটি একেবারেই ট্যাক্স ফ্রি বা ট্যাক্স মুক্ত। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমার নিজের ব্যবসায় আমার সন্তানদেরকে কাজে লাগিয়ে, সময় মতো কাজে লাগিয়ে তাদেরকে 14,400 পর্যন্ত মজুরি দিয়ে বা তার বেশিও হয়তো দেওয়া যেতে পারে, সেটি আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে বিষয়গুলোকে ক্লিয়ার করব, পরিষ্কার করব। এবং এক্ষেত্রে আরও অনেক প্রশ্ন আছে এবং সময় থাকলে আমরা যে ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি এবং আইআরএস যে ঘোষণা দিয়েছে যে যারা উচ্চ আয়ের যারা আছে এবং অধিক সম্পদের অধিকারী যারা আছে তাদের কাছ থেকে $1.3 বিলিয়ন আদায় করেছে, যেটা এই মুদ্রাস্ফীতি হ্রাসের ক্ষেত্রে বা আইনের অধীনে মাঝারি বা নিম্ন আয়ের যারা আমরা আছি তাদের উপরে কিভাবে প্রভাব বিস্তার করবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এর বাইরেও যদি সময় থাকে অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের তো আর্থিক বা ট্যাক্স বিষয়ে নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট যারা মোহাম্মদ চিশতি CPA, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনকে আমাকে আজকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য, এবং ভিউয়ার্সরা তারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং ইতোমধ্যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজকের আলোচনা আমরা কি ঠিক করেছি, যে অনেকেই আমরা ব্যবসা বাণিজ্য করি এবং সেখানে অনেক লোককে রাখতে হয়। তো সেক্ষেত্রে যদি আমার সন্তানদেরকে আমার ব্যবসার সঙ্গে সংযুক্ত করি, তাহলে তাদেরকে যে পারিশ্রমিকটা আমি দিচ্ছি সেটা যেমন আমার ব্যবসার খরচের ক্ষেত্রেও এটাকে আমি দেখাতে পারছি, একটা সুবিধা, আবার এই টাকাটি আমার সংসারের মধ্যেও থাকছে, এটাও আরেকটি সুবিধা। তো এই বিষয়টি নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করিনি। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে বছরে $14,400 পর্যন্ত কিংবা তারও বেশিও হয়তো দেওয়া যেতে পারে। তো এই বিষয়টি নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করবেন যে ব্যবসায় কিভাবে আমার সন্তানদেরকে হায়ার করব, কিভাবে তাদেরকে পারিশ্রমিক দেব, $14,400 পারিশ্রমিকের হিসাবটা আমরা কিভাবে দেখাবো, তারা কি W2-তে তাদেরকে আমরা ট্যাক্স ফাইল করব নাকি 1099-এ তাদেরকে পরিশোধ করব, ইত্যাদি নানান বিষয় সম্পর্কে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত আছেন এবং তাদের একজন থাকুক, দুজন থাকুক, তিনজন থাকুক, 5 জন সন্তানকে যদি কাজে যোগদান করাতে পারে, এভাবে হায়ার করতে পারে, তাহলে বিষয়টি তাদের জন্য কতটা সুখের হতে পারে, এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন জনাব মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ রানা ভাই। আচ্ছা, আপনি আজকের মূল টপিকটায় কথা বলার আগে আমার মনে হয় একটু ট্যাক্স ফাইলিং যে ডেডলাইন আসছে সেটা নিয়ে একটু কথা বলি, যেহেতু সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তো ওটা অবশ্য আমি আমার এতে রেখেছিলাম আমরা যে এক্সটেনশন ফাইলারদের বিষয়টা, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ওটা আমরা রেখেছিলাম যে ওটা অনেক সময় আমরা লাস্টে হয়তো সময় পাই না, একটু আগে একটু জাস্ট 1 মিনিট বলে দেই, যেহেতু অনেকেই ট্যাক্স ফাইল করার জন্য এখন ওয়েট করতেছে।
সবাই আমরা যেটা প্রায়ই বলি যে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট না করে আপনারা একটু তাড়াতাড়ি যতটুকু সম্ভব ফাইল করেন, কারণ আইআরএস এর ডেডলাইন যদিও এক্সটেনশনের যে ডেডলাইন সেটা যদিও আমরা জানি অক্টোবরের 15 তারিখে। তো আমরা এখনো কল পাই অনেক সময় যে আমাদেরকে কল করে যে চিস্তি ভাই লাস্ট ডেট কবে, তো লাস্ট ডেট কবে যদি সবাই লাস্ট ডেটের জন্য ওয়েট করেন তাহলে তো আমাদের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে ট্যাক্স ফাইল করা লাস্ট দিনে। তো আপনারা এখনো আরো 2 উইকসের মতো আছে, যত তাড়াতাড়ি পারেন ডকুমেন্টগুলো গুছায় নিয়ে আপনারা ট্যাক্স ফাইল করে ফেলেন। এখন যদি ট্যাক্স ফাইল না করেন তখন কিন্তু আপনাদের লেট ফাইলিং পেনাল্টি দিতে হবে। তারপরে আপনার যদি লঙ্গার টাইম যদি আপনি পেমেন্টটা না করে থাকেন তখন কিন্তু আপনার এডিশনাল পেনাল্টি দিতে হবে, এবং আপনার পেনাল্টি ফর নট ফাইলিং যেটা আছে একটা, এবং যে পেনাল্টি লেট ফাইলিং যে একটা আছে, দুইটাই কিন্তু আপনাকে দিতে হবে। তো এটা কিন্তু অ্যাড হতে থাকবে কন্টিনিউয়াসলি এভরি মান্থ। এবং আরেকটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, যখনই আপনার ব্যালেন্স ডিউ থাকবে, আপনি পে করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্টও দিতে হবে যে মিসিং পেমেন্টটা যে আপনার আছে। তো ইন্টারেস্টটাও কিন্তু কম না, আমরা জানি ইন্টারেস্ট রেট কিন্তু এখন অনেক হাই। সো ওটা কিন্তু আপনার বড় একটা অসুবিধা হয়ে দাঁড়াবে যদি আপনারা অন টাইমে ট্যাক্স ফাইলটা না করেন। তো যারা সি কর্পোরেশন এক্সটেনশন ফাইল করেছিলেন এবং যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন এক্সটেনশন ফাইল করেছিলেন, তো আপনাদের ট্যাক্স ফাইলিং ডিউ ডেট হচ্ছে নেক্সট মান্থে অক্টোবরের 15 তারিখে। তো মেক শিওর করেন গুছায় আপনার অ্যাকাউন্টেন্টের কাছে, সিপির কাছে যে ফাইল করেন, অথবা কিন্তু আপনার এডিশনাল ট্যাক্সের মধ্যে পড়তে হবে। এবং অনেককে দেখে আমরা অনেক সময় আসে যে আমি তো ফাইল করি নাই, এক্সটেনশনও ফাইল করি নাই। তো এক্সটেনশনও যদি ফাইল না করে থাকেন কিন্তু আপনার পেনাল্টিটা কিন্তু আরো বাড়বে। সো যত তাড়াতাড়ি সম্ভব এক্সটেনশন ফাইল না করে থাকলে আপনার ট্যাক্স ফাইল করে ফেলুন এসে আর কি। এবং সেটা 15 তারিখের মধ্যেই এটা করতে হবে। 15 তারিখ রাত 12টার বাজার 1 মিনিট আগে অন্তত সেগুলো করা উচিত, তা না হলে মরার উপর খাড়ার ঘা, যেটা আমরা একটা বাংলায় প্রবাদ আছে, মানে ফাইল না করার জন্য জরিমানা, আবার সুদ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং সুপ্রিয় দর্শক, বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের আলোচক যেভাবে আমাদেরকে বললেন, যারা এখনও আমরা বিশ্বাস করি সবাই করেছি, তারপরেও বিভিন্ন কাগজপত্র বা প্রামাণিক দলিলপত্রের অভাবে হয়তো আমরা অনেকেই করতে পারেনি, এক্সটেনশন ফাইল করে রেখেছি বা করতে পারিনি, তাদের জন্য সুযোগটা যেহেতু আছে 15 অক্টোবর পর্যন্ত, সুতরাং এর মধ্যে আমরা আমাদের এই কাজটি করে ফেলি এবং সম্পূর্ণ ঝামেলা মুক্ত হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। এবার আমরা মূল আলোচনা। তো মূল আলোচনা যেটা আমাদের ছিল যে আপনি আপনার বিজনেসে, যে বিজনেসটা আপনি ওন করতেছেন, সেখানে যদি আপনার ছেলে মেয়েদেরকে, আপনার সন্তানদেরকে হায়ার করেন, সেভাবে আপনি কিভাবে ট্যাক্স সেভ করবেন এটা করে। তো এখানে খুব ভালো একটা স্ট্র্যাটেজি আছে আইআরএস এর, একটা সুন্দর একটা বেনিফিট যেটা আইআরএস অফার করতেছে অনেক সময়, যে আপনি আপনার নিজের বাচ্চাদের যদি হায়ার করেন, তাদের এইজ যদি 18 বছরের নিচে হয়, তাহলে কিন্তু আপনি তাদের জন্য যখন তারা কাজ করবে, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং মেডিকেয়ার ট্যাক্সটা আপনাকে দিতে হবে না, এবং আপনার যে বাচ্চারা আছে তারাও কিন্তু দিচ্ছে না। সো সেক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্সের যে পোর্শনটা, আমরা জানি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স হচ্ছে 12.4%, এবং এমপ্লয়ার অর্ধেক পে করে, এমপ্লয়ি অর্ধেক পে করে। মেডিকেয়ার হচ্ছে আপনার এমপ্লয়ার পে করে 1.45%, এমপ্লয়ি পে করে 1.45%। তো এই অ্যামাউন্টগুলা কিন্তু আপনার যখনই আপনার চিলড্রেন, আপনার ছেলেমেয়েরা যখন আপনার কোম্পানিতে জব করবে, সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিট, এই ট্যাক্সগুলো দিতে হবে না যদি তারা 18 বছরের নিচে হয়। এবং সেক্ষেত্রে বিজনেসটা যদি সোল প্রপ্রাইটরশিপ অথবা লিমিটেড পার্টনারশিপ হয়, যেখানে 2 জন প্যারেন্টস বা একজন প্যারেন্টসই বিজনেসটাকে ওন করে, তো সোল প্রপ্রাইটরশিপ হইলে একজন প্যারেন্টস ওন করতেছে, অথবা যদি পার্টনারশিপ হয় 2 জন প্যারেন্টস যদি ওন করে, সেক্ষেত্রে আপনি মেডিকেড ট্যাক্সের ওয়েবার থেকে আপনি বেঁচে যাচ্ছেন। আপনার সোশ্যাল সিকিউরিটি যেটাকে বলা হয় পেরোল ট্যাক্স, নর্মালি পেরোলের যে ট্যাক্সটা, ওই ট্যাক্সটা আপনার কোম্পানি দিতে হচ্ছে না। তো আমরা ডেফিনেটলি অনেকগুলা বেনিফিট আছে আপনার ছেলে মেয়েদেরকে আপনার বিজনেসে হায়ার করতে গেলে। তো এর মধ্যে আমরা অলওয়েজ খুঁজি যে আমাদের মানি সেভিংটা কোথায় হয়। ট্যাক্স সেভিংটা একটা বড় একটা বেনিফিট। প্রথম বেনিফিট ফাইন্যান্সিয়াল বেনিফিট, তারপর একটা বেনিফিট হচ্ছে আপনার চিলড্রেনের পার্সোনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আপনার এমপ্লয়ি, আপনার নিজের কোম্পানি যদি কাজের একটা সুযোগ হয়, সেক্ষেত্রে তো ডিটেলস আমি একটু কথা বলবো একটা একটা করে। তো প্রথম ট্যাক্সের ক্ষেত্রে যে বেনিফিটটা যে বললাম, যে আপনার যখন আপনার বাচ্চাদেরকে হায়ার করতেছেন, তাদের এই যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনার পেরোল ট্যাক্সটা থেকে আপনি মাপ পেয়ে যাচ্ছেন, তাদেরকে যখন পে করবেন আপনার স্যালারি। যদি 18 বছরের বেশি হয় তাহলে কি ওগুলো সব
দিতে হবে, তাহলে ওটা পে করতে হবে। হ্যাঁ, তারপর ওটা আমি ডিটেলস বলবো একটু পরে। তো 18 উপরে হইলেও কিন্তু আপনি যদি পে করেন, আপনার বাচ্চা যদি 18 উপরে হয় তাহলে কিন্তু তার ট্যাক্স রেট কম থাকবে, ট্যাক্স ব্র্যাকেটটা লোয়ার থাকবে। আপনি কিন্তু স্টিল যদি মানিটা শিফট করেন আপনার ফ্যামিলি মেম্বারের কাছে, আপনি স্টিল টাকা সেভ করবেন, রাইট? তারপরে 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে আপনার বিজনেস ইনকাম যেটা আপনি করতেছেন, রাইট? আপনার বাচ্চাদেরকে যে টাকাটা আপনি পে করবেন সেটা কিন্তু বিজনেসে আপনি ডিডাকশন হিসাবে দেখাইতে পারতেছেন। আর এখানে একটা অ্যামাউন্ট যেটা আমি বলছি যে আপনার 14,600, কারেক্টেড 14,600 স্ট্যান্ডার্ড ডিডাকশন, 14,400 না। বাট এটা প্রতি বছরই ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের কারণে এটা অ্যাডজাস্ট হবে প্রতি বছর। গত বছর ছিল 13,000 সামথিং, এই বছর হচ্ছে 14,000 সামথিং। তো এর পরের বছর আবার এটা বাড়বে। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা প্রতি বছর ইনক্রিজ হয়। তো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যদি আপনার ইনক্রিজ হয়, ওই স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু যে বাচ্চাকে আপনি ট্যাক্স পে করতেছেন সেও কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তো এখন আমরা যেখানে দেখতেছি যে আপনি পে করলেন, আপনি সোশ্যাল সিকিউরিটি মেডিকেল ট্যাক্স দিতে হচ্ছে না, সেটা আপনি ওয়েভার পাচ্ছেন, এবং আপনি আপনার বিজনেস থেকে কিন্তু খরচ দেখাইতে পারতেছেন। সাপোজ 14,000 পর্যন্ত যদি আপনি দেন এই বছর 2025 সালে আপনার একজন বাচ্চাকে, আপনার বাচ্চা ট্যাক্স স্ট্যান্ডার্ড ডিডাকশন 14,600, তো সে কিন্তু কোনো ফেডারেল ট্যাক্স দিতে হচ্ছে না, জিরো ট্যাক্স। এবং আপনার অ্যাজ এ এমপ্লয়ার আপনি কিন্তু $14,000 আপনার বিজনেসের খরচ দেখা দিতে পারতেছেন পেরোল খরচ হিসাবে, এমপ্লয় খরচ যাবে। আপনি দুই দিক থেকে কিন্তু বেনিফিট হচ্ছেন। তো এবং আপনি যে কোশ্চেন করলেন 18-র উপরে, এখন বাচ্চারা যদি আপনি 14,000-এর বেশিও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার ট্যাক্স রেট মোস্ট লাইকলি আপনার ট্যাক্সের থেকে অনেক কম হবে। এখন সে যদি তাকে যদি আপনি 30,000 দিলেন সাপোজ মনে করেন, এবং 30,000 যে দিবেন, এখানে আরেকটা ব্যাপার আছে যে আমি ডিটেলস কথা বলবো একটু পরে, যে রিজনেবল একটা স্যালারি তাকে দিতে হবে। এবং ওই যে কাজটা, এখন 5 বছরের ছেলেকে তো আপনি 50,000 টাকা বেতন দিবেন মোস্ট লাইকলি না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে মেক শিওর করতে হবে যে আপনার যে বাচ্চাকে আপনি জব দিচ্ছেন তার জবটা একটা লেজিটিমেট একটা জব দিচ্ছেন যেটা সে করতে পারবে। তো এখন আইআরএস এর কিছু গাইডলাইন আছে এখানে যে কি কি কন্ডিশনে আপনারা নিতে পারবেন। তো প্রথম যেটা এক্ষেত্রে আমি একটু গাইডলাইনটা শোনার আগে একটু আপনাকে প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে 5 বছরের বাচ্চার কথা বললেন বা 18 বছরের বাচ্চার কথা বললেন, তো এটা কি এই শিশু শ্রম আইনের বিরোধীর মধ্যে পড়বে কিনা? যে না, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। কিছু কাজ আপনি একদম অল্প বয়সে বাচ্চাদেরকে আপনি দিতে পারেন, এই 7 থেকে ইউ ক্যান গিভ দেম সাম ওয়ার্ক। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. এবং লেবার ডিপার্টমেন্ট অ্যালাউস ইট। এবং আপনার এজ বাড়ার সাথে সাথে আপনার স্কুল থেকে লেবার সার্টিফিকেশন একটা ব্যাপার আছে, ওই লেবার সার্টিফিকেটটা এনে স্কুল থেকে সার্টিফিকেট এনে দে ক্যান ওয়ার্ক বিফোর অ্যাট দ্য এজ অফ 7, 8, 9, 10। তো দেয়ার আর সার্টেন জব ওই লেবার ডিপার্টমেন্ট থেকে ক্যাটাগরি করে দেওয়া আছে, এই জবগুলো আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারবেন। তো ওটার কিছু ডিটেলস আমি বলবো একটু পরে। বাট তারপরে যেহেতু আপনি কোশ্চেন করলেন, তো এইজের সাথে সাথে আপনি একটা সেফার এনভায়রনমেন্টে তাকে জবটা দিতে হবে। এখন তারা যদি আনসেফ একটা এনভায়রনমেন্টে জব দেন সেটা তো আর ডেফিনেটলি ঠিক হবে না আর কি। তো প্রথম যে কন্ডিশনটা আইআরএস এর ব্যাপারে সেটা হচ্ছে যে আপনার যেটা বললাম, আপনি যে অ্যামাউন্টটা, রাইট, অ্যামাউন্টটা আপনি একদম ট্যাক্স ফ্রি পাইতে হইলে, ফেডারেল ট্যাক্স ফ্রি পাইতে হইলে বাচ্চার আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে অ্যামাউন্টটা পে করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা গত বছর ছিল আপনার 13,000 সামথিং, এবছর হচ্ছে আপনার 14,600। 2025-এ 14,600 নিচে পে করলে সে মোটামুটি ট্যাক্স ফ্রি টাকাটা পেয়ে যাচ্ছে। তারপরে যে ব্যাপারটা হচ্ছে আপনার যেই কাজটা দিবেন, হ্যাঁ, বাচ্চাকে, এটা এজ অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। তো লেজিটিমেট এজ অ্যাপ্রোপ্রিয়েট একটা জব। তো আপনি এরকম জব দিতে পারবেন না যেটা তার এজের সাথে যায় না। তারপর হচ্ছে যে আপনার যখনই আপনি আপনার বাচ্চাকে পে করবেন, তো তাকে কিন্তু একটা আপনার
সেম জবের জন্য অন্য কাউকে যদি আপনি সিমিলার টাকা পে করেন ওরকম দিতে হবে, আপনি তাকে একটা রিজনেবল অ্যামাউন্ট পে করতে হবে। যে সে যে আপনার হয়তো অফিসে এসে পেপার শেড করতেছে তাকে তো আপনি $50 an hour পে করতে পারবেন না। তো পেপার শেডের জন্য হয়তো আপনি মিনিমাম ওয়েজ তাকে পে করতে হবে। আমরা নিউ ইয়র্ক সিটির আমরা জানি মিনিমাম ওয়েজ হচ্ছে এখন $16 an hour। তো পেপার যে যদি ওরকম একটা ক্লিনিং এর কাজ করতেছে ধরেন আপনার অফিসে, তো সে ডেস্ক গুলা ক্লিন করতেছে, আপনাকে হেল্প করতেছে, সেক্ষেত্রে আপনি ওই মিনিমাম ওয়েজ বা ওই জবের জন্য আরেকজন এমপ্লয়ি হায়ার করলে আপনি যেই টাকাটা দিতেন ওই টাকাটা দিতে হবে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যখনই আপনি জবটা অফার করবেন বা জবটা দিবেন, ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে। অ্যাজ লাইক রেগুলার এমপ্লয়ি যখন আপনি হায়ার করেন তার একটা ওয়ার্কশিট থাকে, তার কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ, একটা স্কেজুয়াল থাকে এবং তার আওয়ারলি রেট কত সেটা থাকে। তো মেক শিওর করতে হবে ওই সবগুলো যাতে প্রপারলি অ্যাজ লাইক আদার এমপ্লয়ি আপনি মেনটেন করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন আপনার বাচ্চাকে হায়ার করবেন আপনার এমপ্লয়ি এর ক্ষেত্রে এইসব ঝামেলা এড়ানোর জন্য আপনি মেক শিওর করেন যে তারা কিন্তু আপনার অন্য এমপ্লয়িকে যেভাবে আপনি পেরোলের মাধ্যমে চেক পে করেন, আপনি উইকলি বাই উইকলি বা মান্থলি যে পেরোল চেক দিচ্ছেন সিমিলার ওয়েতে আপনি পেরোল চেক দিলেন, তাহলে এটা আপনার জন্য কাজটা ইজিয়ার হয়ে যাবে। পরে যদি আইআরএস কোনো কারণে রেকর্ড চায় যে তুমি তোমার বাচ্চাকে $15,000 পে করছো 1 বছরে, তো তুমি কিভাবে পে করলা, কোন কাজের জন্য পে করলা, সো ইউ কিপ অল দ্য রেকর্ড, তাহলে কিন্তু আপনি ইজিলি এটা প্রুভ করতে পারতেছেন। আর একটা ব্যাপার হচ্ছে যখনই আপনি যেটাই করেন যে মেক শিওর করেন আপনি টক টু ইউর অ্যাকাউন্টেন্ট, যে আপনার বিজনেসের টাইপ অনুসারে আপনি সিপিএ এর সাথে কথা বলেন যে কি জব দিলে আপনি এটা আপনি রিজনেবলি প্রুভ করতে পারবেন আইআরএস এর কাছে। আইআরএস যদি কোনো কারণে আপনি কোশ্চেন করে যে তুমি তোমার বাচ্চাকে জব দিছো, সে কি কাজ করছে, কেন তুমি তাকে পে করছো। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কত টাকা পে করতে পারবেন সেটা আমি অলরেডি মোটামুটি ক্লিয়ার করে দিলাম যে এখানে টাকা কত পে করবেন সেটা আসলে লিমিট নাই, বাট আপনি ট্যাক্স সেভের জন্য ট্যাক্স ফ্রি নিতে হইলে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্টের নিচে পে করতে হবে বা আপ টু দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট, যেটা এই বছর 14,600 টাকা, গত বছর ছিল 13,850 টাকা পার এমপ্লয়ি। তো সাপোজ ধরেন আপনার দুইজন বাচ্চা আপনার কোম্পানিতে জব করতেছে, আপনার ছেলে এবং মেয়ে দুজন জব করতেছে, তাদেরকে আপনি 14,000 করে দিলে 14,000 করে যদি পে করেন $28,000 কিন্তু আপনি ট্যাক্স ফ্রি তাদেরকে পে করতে পারতেছেন, তারা ফেডারেল ট্যাক্স দিতে হচ্ছে না, এবং ওই $28,000 কিন্তু আপনি আপনার এই বিজনেসে আপনি খরচ হিসাবে দেখাইতে পারতেছেন। তো এখানে নেক্সট যে বেনিফিটটা হইতে পারে সেটা হচ্ছে অ্যাসেট ট্রান্সফার অ্যান্ড ওয়েলথ বিল্ডিং, রাইট? তো আপনি আপনার বিজনেসে যখন আপনি খরচ দেখাইতে পারতেছেন, আপনার যে সম্পত্তি বা টাকাটা অ্যাসেটটা এটা কিন্তু আপনার ছেলে মেয়েদের নামে দিতে পারতেছেন, তাদের কাছে টাকাটা যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সহজে যেই টাকাটা পাচ্ছে কাজ করে আপনার এখানে, ওই টাকাটা তারা সেভ করতে পারে তাদের ফিউচার কলেজ ফান্ডের জন্য, অথবা তারা আপনার রিটায়ারমেন্ট সেভিং অ্যাকাউন্ট করে ওখানে সেভ করতে পারে। তো ইজিলি কিন্তু আপনি ট্যাক্স ফ্রি টাকাটা আপনি আপনার বাচ্চাদের কাছে আপনি ট্রান্সফার করতে পারতেছেন। 3 নম্বর বেনিফিট যেটা হইতে পারে যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিল অ্যাকুইজিশন। তো একটা আপনার টিনেজার একটা বাচ্চা যখন আপনার সাথে কাজ করবে, ডেফিনেটলি তারা ডিসিপ্লিন শিখবে, আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি শিখবে, তারা গোল সেটিং শিখবে, এবং তার ইন্টারপার্সোনাল স্কিল অথবা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পাবে যে হ্যাঁ আমার প্যারেন্টস একটা বিজনেস করতেছে, ওখানে কি হচ্ছে, রাইট? তাদের কিন্তু বিজনেসের ওই স্কিলটা ডেভেলপমেন্ট করা শিখবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইতে পারে যে সাকসেশন প্ল্যানিং, তো উত্তরাধিকারী প্ল্যানিং, যেটা আমরা অনেক সময় দেখি যে আমার বিভিন্ন ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা দেখি ফাদারের হয়তো একটা ওয়ার্কশপ আছে, তার ছেলে মেয়েরা কখনো রান করবে না, সে রিটায়ারমেন্টে চলে আসলে সে হ্যাজ টু ক্লোজ ইট, অথবা তার একটা বিজনেস আছে যেটা তার বাচ্চারা কখনো ইন্টারেস্টেড না, তার ক্লোদিং স্টোর আছে যেটা বাচ্চারা রান করতে ইন্টারেস্টেড না, বা তারা কখনো যায় নাই, বিজনেসটা শিখেও নাই। তো আপনি যদি মনে করেন যে আপনার বিজনেসটা আপনার উত্তরাধিকার সূত্রে আপনার ছেলে মেয়েরা পারিবারিকভাবে রান করুক, তাদেরকে যদি ইয়াং এজ থেকে আপনার কাজের সাথে সম্পৃক্ত করেন, তারা কিন্তু ইজিলি আপনার ওই যে স্কিলটা আপনার আছে সেটা আপনি উত্তরাধিকার সূত্রে তাদের কাছে ট্রান্সফার করতে পারেন, এবং বিজনেসটাকে প্রপারলি রান করার যে স্কিলগুলো তারা কিন্তু ইজিলি তাদের এই অল্প বয়সে তারা শিখতে পারবে, যেটা আপনাদের জন্য হয়তো ইন ফিউচারে বেনিফিশিয়াল হবে। তো তারপরে আপনি একটা কোশ্চেন করলেন যে কাজের ক্ষেত্রে কি লিস্ট অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি আইআরএস এবং গাইডলাইন আছে, যেটা আপনারা চাইলে ইজিলি কিন্তু আপনার বাচ্চাদেরকে যাদের এইজ 7 থেকে 18 বা 22 ওই এজের মধ্যে আপনি দিতে পারতেছেন। ক্লিনিং অফ অফিস
ক্লিনিং এর কাজ ছোট বয়স থেকে করতে পারে, হ্যাঁ, ওয়াশিং কোম্পানি কার ওটা করতে পারে, হ্যাঁ, তারপর হয়তো আপডেটিং কাস্টমার লিস্ট এটা ইজিলি করতে পারে। আর সবচেয়ে বেশি যেটা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা ইয়াং এজে পারে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং, রাইট? ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাডস, ওগুলা কিন্তু ইজিলি আজকে দিস জেনারেশনের বাচ্চারা অনেক অ্যাডাল্ট প্যারেন্টদের থেকে ভালো পারে। তো আপনি কিন্তু ওই কাজটা আপনার ছেলে মেয়েদেরকে দিতে পারেন, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দাও, হ্যাঁ, ফেসবুকে একটা ছবি আপলোড করে দাও, তো ওটা কিন্তু আপনি ফ্রি করাইতে পারতেছেন, আপনি জব হিসাবে অ্যাসাইন করে করাইতে পারতেছেন। তারপরে আপনার ধরেন ভিডিও টু অডিও ট্রান্সক্রিপশন হইতে পারে, হ্যাঁ, তারপর আপনার ট্রিপ টু পোস্ট অফিস হইতে পারে, যে ঠিক আছে পোস্ট অফিসে একটা চিঠি মেল করে আসা, তো তারপরে হেল্পিং ইন দ্য অফিস হইতে পারে বিভিন্ন ধরনের, হ্যাঁ, আপনার হয়তো এরকম হইতে পারে যে আপনার অফিসের পেপারগুলো অর্গানাইজ করা, কাস্টমারের ফাইলগুলো অর্গানাইজ করা, তো বিভিন্ন জাস্ট এজ স্পেসিফিক কাজগুলো আপনি ওদেরকে দিতে পারেন। এবং ওখানে কিন্তু আপনি নিজে টাকা সেভ করতেছেন, বাচ্চাদের জন্য আপনার একটা এক্সপিরিয়েন্স এবং তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিতে পারতেছেন, এবং ট্যাক্স সেভিং এবং তাদের যে একটা কাজের প্রতি যে একটা আপনার শিখার ইচ্ছা সেটা আপনি তৈরি করতে পারছেন। তো এখানে আমি যেটা বললাম একটু আগে, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস হইলে এবং আপনি যদি পার্টনারশিপ যেখানে হাজব্যান্ড ওয়াইফ ওনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটটা পাচ্ছেন। এখন এখানে একটা প্রবলেম আছে, যাদের কর্পোরেশন অথবা এস কর্পোরেশন তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছেন না, রাইট? তারা বেনিফিটটা আপনি আপনার ছেলে মেয়েদেরকে হায়ার করতে পারবেন, বা ট্যাক্স ফ্রি যে আপনার পেরোল ট্যাক্স ফ্রি যে বেনিফিটটা, সেই বেনিফিটটা আপনারা পাচ্ছেন না যদি এস কর্পোরেশন হয়। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমত হচ্ছে যে আপনি স্টিল যদি আপনার বাচ্চাকে পে করেন, আপনি যদি পেরোল ট্যাক্সও দেন, হ্যাঁ, তারপরে পেরোল ট্যাক্স আপনি দিচ্ছেন 6.2%, 1.45%, বাট আপনার বাচ্চা কিন্তু $14,000 ট্যাক্স ফ্রি নিতে পারতেছে, রাইট? এবং আপনি যদি তাদেরকে আরো বেশি টাকা পে করেন, তারা কিন্তু স্টিল ট্যাক্স ব্র্যাকেটে থাকতে পারতেছে। তো এদিকে কিন্তু আপনার কর্পোরেশন এস কর্পোরেশন হইলেও আপনি কিন্তু ভালো একটা বেনিফিট পাচ্ছেন। তো আরেকটা স্ট্র্যাটেজি আমি দিই, সেটা হচ্ছে যে ওয়ার্ক অ্যারাউন্ড। যদি আপনার কর্পোরেশন করে ফেলছেন, এস কর্পোরেশন করে ফেলছেন, আপনার একটা দুইটা বা আপনার বিজনেস করে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্ক অ্যারাউন্ড একটা স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারেন, যে আপনি চাইলে আপনার ওয়াইফ অথবা আপনি একটা নতুন করে ম্যানেজমেন্ট কোম্পানি ওপেন করতে পারেন, যে ম্যানেজমেন্ট কোম্পানির কাজ হবে আপনার বাকি বিজনেসগুলোকে ম্যানেজ করা, এবং ওই ম্যানেজমেন্ট কোম্পানিতে শুধু আপনার বাচ্চারা কাজ করবে বা অন্য কেউ কাজ করবে, যাতে দায়িত্ব হবে ম্যানেজমেন্ট কোম্পানিটা আপনার বিজনেসগুলোকে ম্যানেজ করা। তো ওই আপনার যে ম্যানেজমেন্ট কোম্পানিটা আপনি ওপেন করবেন সেটা আপনার হবে সোল প্রপার্টারশিপ অথবা আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পার্টনারশিপ। তো সেইখান থেকে আপনি আপনার বাকি বিজনেসগুলোকে বিল করতে পারেন আপনি ম্যানেজ করার জন্য, এবং ওই টাকাটা যখন আপনার বিজনেসে আসবে, ম্যানেজমেন্ট কোম্পানিতে আসবে, ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আপনি আপনার বাচ্চাদেরকে পে করতে পারেন। সেক্ষেত্রে আপনি আইআরএস এর রুলও ফলো করতেছেন, আপনি আপনার যে পেরোল ট্যাক্সটা সেটা আপনি ফ্রি টাকাটা নিতে পারছেন পেরোল ট্যাক্স ছাড়া, এবং আপনার বাচ্চারা আপনার এখানে কাজ করতে পারছে, সেম ওয়েতে তারা কাজ করতে পারবে। আপনার ম্যানেজমেন্ট কোম্পানি আপনার কোম্পানিকে বিল করবে, কোম্পানি আপনার ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা পে করবে, ওই টাকা থেকে আপনি পেরোলটা প্রসেস করবেন এবং আমার বাচ্চাদেরকে পে করবেন। এবং সেম রুল অ্যাপ্লাই হিয়ার, যখনই আপনি পে করবেন মেক শিওর করেন তাদের স্কেজুয়াল, তাদের কি কাজ করছে ডকুমেন্ট করেন, এবং রেগুলার এমপ্লয়ের মতো তাদেরকে আপনি W2 তে পে করেন। তাহলে আইআরএস যদি কোনো কারণে আপনার কাছে ডকুমেন্ট চেয়ে পাঠায়, আপনি ইজিলি প্রুভ করতে পারছেন যে হ্যাঁ আমার বাচ্চারা কাজ করছে, এই কাজগুলো ওরা করছে, এবং পেরোল থেকে আমরা তাদেরকে পে করছি। আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আপনার 2 বা 3 জন যদি টিনেজার বাচ্চা থাকে, আপনি $35,000-40,000 যদি আপনি ইজিলি মুভ করতে পারেন, তাদের কলেজ ফান্ডের জন্য কিন্তু আপনি ট্যাক্স ফ্রি সেভ করতে পারতেছেন। যাদের বিজনেস ওন করেন, যারা একটু ভালো বিজনেস ইনকাম করেন, ইজিলি কিন্তু আমরা জানি ইউএসএ তে ট্যাক্স রেট হচ্ছে আপনার 40% প্লাস, ফেডারেল স্টেট মিলে 37% ফেডারেল ট্যাক্স, এবং স্টেট ট্যাক্স কুড বি আপ টু 10%। তো আপনার ইনকাম যদি বেশি হাই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেট কিন্তু 46-47% হইতে পারে। তো আপনি যদি ওই টাকাটা শিফট করেন, আপনি কিন্তু অলমোস্ট হাফ সেভ করতে পারতেছেন যদি তাদেরকে 15,000-এর বেশি দেন, এবং 15,000-এর নিচে যদি দেন বা 14,000-এর নিচে যদি দেন, যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে পার চাল, সেক্ষেত্রে কিন্তু একদম ট্যাক্স ফ্রি, তাদেরকে ট্যাক্স ফাইল করে ট্যাক্স দেওয়ার কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। ভেরি গুড স্ট্র্যাটেজি। যাদের স্মল বিজনেস আছে, আপনারা যদি যারা প্রোগ্রাম দেখতেছেন তারা যদি বুঝে থাকেন, যদি ক্লিয়ার না হয়ে থাকেন, আপনি আপনার সিপি এর সাথে কথা বলেন, ইজ গোনা সেভ ইউ লট অফ মানি। অনেক ধন্যবাদ মোহাম্মদ চিশতি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার। আমার মনে হয় যে
আপনি বলার পরে আর কারো বুঝতে অসুবিধা আছে বলে মনে হয় না। তারপরেও বিষয়টি যদি কারোর কনফিউশন থাকে সেটা নিশ্চয়ই কোনো সিপি এর সঙ্গে আলোচনা করে আমরা যারা এটার সঙ্গে জড়িত আছি তারা বিষয়টাকে পরিষ্কার করতে পারবো। তো সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিষয়টি কতটা সহজ, অথচ আমরা হয়তো অনেকেই জানি না, অথবা যারা জানি তারা এই সুযোগটা নিচ্ছি, যারা জানি না তারা ভবিষ্যতে এই সুযোগটা নিয়ে এই দুর্মূল্যের বাজারে যথেষ্ট পরিমাণ অর্থকে সাশ্রয় করতে পারি। পাশাপাশি আমার সন্তানটিকেও আমি কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করাতে পারছি। পাশাপাশি একই সাথে আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থায় এক্সট্রা কারিকুলার হিসেবেও অনেক বেশি ডেভেলপ করে আমাদের বাচ্চারা। সুতরাং তার অন্য জায়গায় বড় প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও এটি একটি বড় ধরনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের দ্বিতীয় আলোচনায় যাব, যেটা বলেছিলাম যে ইউএস ডিপার্টমেন্ট যে ট্রেজারি এবং আইআরএস যে ঘোষণা দিয়েছে যে মানে উচ্চ আয় এবং অধিক সম্পদের যারা আছে তাদের কাছ থেকে প্রায় $1.3 বিলিয়ন আদায় করেছে, এই কারণে যে মুদ্রাস্ফীতি হ্রাসের আইনের অধীনে, এবং সেক্ষেত্রে যারা আমরা মাঝারি বা নিম্ন আয়ের আছি তারা কিভাবে এটার উপরে প্রভাব বিস্তার করে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে একটা বিরতির পরে আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ চিশতি সিপিএ, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার বার্কলে কলেজ নিউ ইয়র্ক, এবং আপনাদের সাথে রয়েছি আমি রানা আহমেদ। জনাব মোহাম্মদ চিশতি, আমরা যে বিষয়টি বিরতির আগে আলোচনা করার জন্য বলেছিলাম যে মুদ্রাস্ফীতি হ্রাস আইনের অধীনে যারা আমরা মাঝারি এবং নিম্ন আয়ের করদাতা রয়েছে তাদের উপরে যাতে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, যেটিতে আইআরএস যে ঘোষণা দিয়েছে যে উচ্চ আয় এবং অধিক সম্পদের যারা অর্থের মালিক তাদের কাছ থেকে যে $1.3 বিলিয়ন আদায় করেছে, এইটা আমাদের উপরে কতটুকু নিম্ন আয়ের মানুষের উপরে প্রভাব বিস্তার করে, এই বিষয়টি যদি বিস্তারিত আলোচনা করে। অনেক ধন্যবাদ রানা ভাই। আচ্ছা, তো $1.3 বিলিয়ন আইআরএস যে রিকভার করেছে আপনার লাস্ট 6 মান্থে, বেসিক্যালি ফেব্রুয়ারি থেকে শুরু করে, তো এইটা আপনার ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের আওতায়। আমরা জানি যে ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টে আইআরএস কিন্তু হিউজ একটা বাজেট দেওয়া হয়েছিল, $80 বিলিয়ন একটা বাজেট দেওয়া হয়েছিল আইআরএসকে মডার্নাইজ করার জন্য, তাদের অডিটিং স্টাফ হায়ার করার জন্য, বিভিন্ন মানে আইআরএস এর বাজেট অনেক বছর ধরে, লাস্ট 1-2 ডেকেড ধরেই কিন্তু বাজেট শর্টের মধ্যে যে যাচ্ছিল। তো ওইটাকে ইমপ্রুভ করার জন্য কি $80 বিলিয়ন দেওয়া হয়েছিল আইআরএসকে। তো গত সপ্তাহে দেখলাম আইআরএস যেটা রিলিজ করছে যে লাস্ট 6 মান্থে আইআরএস $1.3 বিলিয়ন হাই ইনকাম আর্নারদের থেকে কালেক্ট করছে, রিকভার করতে পারছে আর কি $1.3 বিলিয়ন। তো ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মধ্যে মেইনলি যে ফোকাসটা ছিল যে ওয়েলথি যাদের অনেক ইনকাম, তারা কিন্তু সামহাউ ট্যাক্স ফাঁকি দেয় বা বেঁচে যায় ট্যাক্স না দিয়ে, ওদেরকে ধরার জন্য। যেহেতু আইআরএস এর এনাফ স্টাফ ছিল না, অনেক সময় টেকনোলজিক্যালি আইআরএস একটু বাহাইন্ড ছিল, তারা অনেক সময় কিন্তু ওই অডিটগুলো করতে পারতো না এবং ওগুলা কালেক্ট করার জন্য ব্যর্থ হইতো। তো এই জন্য আইআরএস যে মডার্নাইজেশন করা। তো এখানে $1.3 বিলিয়ন যে কালেক্ট করছে, এটা দুইটা ভাগে আসলে এটা আসছে। প্রথম যেটা হচ্ছে ফেব্রুয়ারি 2024 থেকে যে আপনার তারা ইনিশিয়েটিভ যে লঞ্চ করছে, সেখানে আপনার 125,000 হাই ইনকাম যে ট্যাক্স বা ওয়েলথি ট্যাক্স পেয়ার ছিল তাদেরকে ওরা টার্গেট করছে, যারা বেসিক্যালি এই পোর্শনে 125,000 হাই ওয়েলথ ট্যাক্স পেয়ার যারা ট্যাক্স ফাইল করে নাই 2017 সাল থেকে। তো তারা ফাইন্ড আউট করছে যে 125,000 ট্যাক্স পেয়ার যাদের ইনকাম ভালো ছিল, হাই ইনকাম, তারা আপনার 2017 সাল থেকে ট্যাক্স ফাইল করে নাই। তো আইআরএস বেসিক্যালি তাদের পিছনে গেছে, কারণ এটা আইআরএস ফাইন্ড আউট করছে এবং বের করতে পারছে। কারণ আপনার থার্ড পার্টি যারা, ধরুন আপনাকে W2, আমরা টিভিএনে প্রায় বলছি, যখন W2 যখন একটা ইস্যু করা হয়, আপনার এমপ্লয়ার কিন্তু অটোমেটিক্যালি আরেকটা কপি আইআরএস কে পাঠাই দেয়।
হ্যাঁ, আপনাকে যখন 1099 দেওয়া হয়, এটা কিন্তু অটোমেটিক্যালি একটা কপি আইআরএস এর কাছে চলে যায়, আরেকটা কপি আপনার কাছে থেকে আপনার কাছে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আইআরএস যখন দেখবে যে আইআরএস এর কাছে একটা কপি আছে বাট আপনি ট্যাক্স ফাইল করেন না, আইআরএস কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যে আপনি করেন নাই। তো এখানে এই যারা মিস করছে 2017 সাল থেকে ট্যাক্স ফাইল করতে, হাই ইনকাম আর্নার, তাদের 400 থেকে $1 মিলিয়ন যাদের আর্নিং ছিল অথবা মোর, ওখান থেকে আইআরএস 21,000 নিয়ারলি 21,000 ওয়েলথি ট্যাক্স পেয়ারদের কাছ থেকে $172 মিলিয়ন আইআরএস কালেক্ট করতে পারছে গত ফেব্রুয়ারি 2024 থেকে। আর সেকেন্ড পোরশন যেটা, সেটা হচ্ছে সেটা আইআরএস শুরু করছে 2023 সাল থেকে। সেখানে আইআরএস ফাইন্ড আউট করছে যারা হাই ইনকাম আর্নার, যাদের ইনকাম $1 মিলিয়ন বেশি, এবং তাদের মধ্যে এরকম অনেক লোক আছে যারা আপনার 175 জন 2023-এ ওরা ফাইন্ড আউট করছে যাদের 250,000 বা তার বেশি ট্যাক্স ডেপ্ট, মানে ট্যাক্স ডিউ ছিল, সেটা আইআরএস কালেক্ট করতে পারতেছিল না, বা অডিট করে বারবার চিঠি দেওয়ার পরে ইগনোর করা বা ডিলে করা। তো ওদের কাছ থেকে আইআরএস গত বছর প্রায় আপনার $38 মিলিয়ন কালেক্ট করছে 175 জন হাই ইনকাম আর্নার ট্যাক্স পেয়ারদের কাছ থেকে, যারা ট্যাক্সের হিউজ পরিমাণ ডেপ্ট ছিল, যেগুলো ওরা পুশ করতেছিল, ডিলে করতেছিল, এবং আইআরএস এগুলো কালেক্ট করতে পারতেছিল না। এবং 2024 সালে আইআরএস আইডেন্টিফাই করলো কি 1,600 মিলিয়নিয়ার যারা আপনার ওই হিউজ অ্যামাউন্ট অফ ট্যাক্স বিল পড়েছিল, তারা পে করতে পারতেছিল না। তো আপনার 1,600 মিলিয়নিয়ার থেকে আইআরএস যারা ট্যাক্স বিল ডিউ ছিল তাদের কাছ থেকে 2024 সালে অ্যাবাউট $1.1 মিলিয়ন কালেক্ট করছে, এবং ওই ট্যাক্স ডিউ সেখানে আপনার $100 মিলিয়ন শুধু জুলাই মাসে ওরা কালেক্ট করছে। তো যারা ট্যাক্স ব্যালেন্স দিয়েছিল, ওই দুইটা কম্বিনেশন মিলে আইআরএস বলতেছে যে $1.3 বিলিয়ন আইআরএস কালেক্ট করছে। তো আমরা এখানে যদি দেখি যে আইআরএস এর যে ডিজিটাল ইনিশিয়েটিভ, সেখানে আইআরএস এর যে একটা ব্যাকডেটেড সিস্টেম ছিল, প্রপার এনাফ এমপ্লয়ি ছিল না আপনার অডিট গুলো রান করার জন্য, অথবা ওয়েলথি ট্যাক্স পেয়ারদের এগেনস্টে যাওয়ার জন্য, যেটা আমি প্রায় আমার প্রোগ্রামগুলোতে বলতাম যে যারা রিচ মিলিয়নিয়ার তাদের দে হ্যাভ টিম অফ অ্যাকাউন্টেন্ট, লয়ার, ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, অ্যাটর্নিস, হ্যাঁ, তাদের কাছ থেকে অডিট করতে গিয়ে আইআরএস অনেক সময় এরকম হয়েছে যে আমরা স্টোরি পড়ছি যে আইআরএস উল্টা আরো টাকা দিতে হয়েছে, ঠিক আছে। তো দে নো দ্য স্ট্র্যাটেজিস, দে নো, বাট এখন আইআরএস যেহেতু হিউজ একটা পাইছে, আপনার বাজেট পাইছে যেটা $80 বিলিয়ন, আইআরএস তাদেরকে মডার্নাইজ করতে পারতেছে, তো যাতে আইআরএস প্রপারলি টেকনোলজি ইউজ করে বিভিন্নভাবে যাতে আপনার এই ওয়েলথি ট্যাক্স পেয়ারদের পিছনে যাইতে পারে। তো এখানে যেই মেজর যে চেঞ্জগুলো আসছে, দেখা গেল যে আপনার গত 2 বছরে আইআরএস যে ডিজিটাল ইমপ্রুভমেন্ট করছে সেটা প্রিভিয়াস 20 ইয়ার্স হয় নাই। তার মানে এই 2 বছরে যতটুকু ইমপ্রুভমেন্ট আইআরএস তাদের সিস্টেম ডিজিটালাইজেশনের জন্য করছে, সেটা প্রিভিয়াস 20 ইয়ার্সে করতে পারে নাই বা করে নাই, যে কোনো কারণে হোক। এই জন্য কিন্তু আমরা যারা রেগুলার ট্যাক্স পেয়ার আছি, রাইট, যারা আপনার লো মিডল ক্লাস ইনকাম ট্যাক্স পেয়ার আছে, তারা কিন্তু বেনিফিটও পাচ্ছি। যেগুলো আমরা যদি জাস্ট একটা এক্সাম্পল দিই যে আইআরএস এর যে অনলাইন পোর্টাল সিস্টেমটা, সেটাকে অনেক মডার্নাইজ করতেছে আইআরএস। আরেকটা জিনিস, হোয়ার ইজ মাই রিফান্ড, যখন মানুষ যখন ট্যাক্স ফাইল করে তখন কিন্তু মানুষ এক্সাইটেড হয়ে যায়, রিফান্ড কবে আসবে, কবে পাবো। হ্যাঁ, তো আমি প্রায় বলি যে গো টু অনলাইন, সার্চ হোয়ার ইজ মাই রিফান্ড, সার্চ দিলে ইউ ক্যান গো টু আইআরএস এর ওয়েবসাইট, সেখানে গিয়ে ইউ ক্যান সার্চ, পুট ইউর ইনফরমেশন দিলে আপনি রিফান্ডটার স্ট্যাটাস দেখতে পারতেছেন। তো এই বছর ইটসেলফ আইআরএস বলছে 2024 সালের ট্যাক্স সিজনে এই যে সিস্টেমটা হোয়ার ইজ মাই রিফান্ড 30% ইউজার ইনক্রিজ হয়েছে, কারণ এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে যেগুলো মোর ইউজার ফ্রেন্ডলি এবং বেশি ইনফরমেশন দিচ্ছে, যাতে মানুষ বেশি ইনফরমেশন পায় এবং তাদের ইউজফুল ইনফরমেশন পাচ্ছে। তো আইআরএস এই যে আপনার বাজেট $80 বিলিয়ন বাজেট, ওই বাজেটটা কিন্তু আইআরএস বিভিন্ন ধাপে ধাপে খরচ করতেছে। হ্যাঁ, ডিজিটাল ফার্স্ট ইনিশিয়েটিভের জন্য খরচ করছে, যেটা আমরা রেজাল্ট অলরেডি দেখতেছি। এবং আমরা জানি যে আইআরএস যখন একটা নোটিশ ইস্যু করে, আমরা জানি প্রায় আমাদের কাছে ক্লায়েন্ট আছে নোটিশ এইটা বিভিন্ন নাম থাকে, রাইট। তো এই নোটিশ কিন্তু আইআরএস এর অলমোস্ট 170
ধরনের টাইপ অফ নোটিশ আছে আইআরএস থেকে যেটা আসতে পারে আপনার কাছে। তো ওই নোটিশগুলোকে আইআরএস কিন্তু সিম্পলিফাই করতেছে যাতে মানুষ ক্লিয়ারলি বুঝতে পারে। তো আইআরএস এর যে স্টাইল, লেখার স্টাইল, এক্সপ্লেনেশন স্টাইল, দ্যাট ওয়াজ রিয়েলি কমপ্লিকেটেড ওল্ড এজ। সো ওইটাকে আইআরএস মডার্নাইজ করে এখন একটু ইউজার ফ্রেন্ডলি বা মোর অ্যাডাপটিভ একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, যেটা ডেফিনেটলি সবার জন্য একটা উপকার অথবা সুবিধা হবে। এবং আরেকটা জিনিস যেটা আইআরএস করতেছে, এই যে $80 বিলিয়ন ফান্ডিং দিয়ে ট্যাক্স প্রো অনলাইন অ্যাকাউন্ট, যারা আমরা ট্যাক্স প্রফেশনাল আছি, আমাদের জন্য কিন্তু প্যান্ডেমিকের মধ্যে আমরা কল দিলেও আইআরএস কে পাইতাম না ঘন্টার পর ঘন্টা। তো আমাদের ক্লায়েন্টরা বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করতে গেলে যে how you going to reach out to them, তো আইআরএস এর স্টাফ শর্টেজ শুনতে শুনতে আমাদেরও অবস্থা খারাপ, রাইট? তো যারা ট্যাক্স প্রফেশনাল তাদের যে অ্যাকাউন্ট পোর্টাল কমিউনিকেশন হইতে আইআরএস, সেদিক থেকে কিন্তু আইআরএস অনেক বড় একটা ডেভেলপমেন্ট করছে, যাতে 1-to-1 কনভারসেশন বা আইআরএস সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু অনেক বেনিফিট নিয়ে আসবে ইন ফিউচার ইয়ারগুলোতে, রাইট? তো আইআরএস এর যে সিস্টেমটা ছিল, যেটা বেসিক্যালি 65 ইয়ার্স ওল্ড টেকনোলজি আইআরএস স্টিল গত বছর পর্যন্ত ইউজ করতেছিল, তো সেটাকে আইআরএস চেঞ্জ করবে এখন, এবং চেঞ্জ করতেছে অনেক ক্ষেত্রে, অলরেডি স্টার্টেড চেঞ্জিং, লট অফ মেজর চেঞ্জ অলরেডি করছে আইআরএস, যেটা আইআরএস কে তাদের রেভিনিউ কালেক্ট করতে এবং ডিউ ব্যালেন্স গুলা কালেক্ট করতে হেল্প করবে। তো এটা গেল যে আইআরএস কি করতেছে, কি করবে। এখন ক্রিটিক্স যারা আছে, যারা এই ব্যাপারটাকে অনেক সময় ক্রিটিসাইজ করতেছে, কারণ আইআরএস যেটা বলতেছে সেটার ফলো রিয়েলি কি হচ্ছে কিনা, রাইট? তো অ্যাজ অফ লাস্ট ইয়ারের স্ট্যাটিস্টিক্স আমরা যেটা দেখতেছি, যে এখনো আইআরএস কিন্তু সিগনিফিকেন্টলি যারা লো ইনকাম, মিডিয়াম ইনকাম তাদেরকে অ্যাটাক করতেছে ট্যাক্স কালেক্টের ক্ষেত্রে, কারণ ইটস ইজিয়ার ফর আইআরএস। তো আপনার যারা আপনার আন্ডার দ্য প্রপার্টি লাইনে আছে, যারা আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নিচ্ছে, যাদের লো ইনকাম এরিয়া আছে, ওই এরিয়াগুলোতে কিন্তু স্টিল অডিটের সংখ্যা অনেক বেশি, যেটা ওদের যে রিলিজ ছিল আগে থেকে, যে নিউজ রিলিজ, যেখানে যে আমরা শুধু 400,000 মোর তার বেশি যারা ইনকাম করে তাদেরকে মেইনলি অডিটের টার্গেট করা হবে বা বেশি অডিট করা হবে, যাতে আইআরএস বেশি রেভিনিউ কালেক্ট করতে পারে। বাট সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটার বাস্তবতায় দেখি নাই। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি গত বছরের সামারের, যেখানে আপনার আইআরএস আপনার 63% অফ নিউ অডিট টার্গেট করছে, 63% নিউ অডিট টার্গেট করছে যাদের ইনকাম 200,000-এর নিচে, এবং 80% অডিট টার্গেট হয়েছে যাদের ইনকাম 1 মিলিয়নের নিচে। তো লাস্ট সামার পর্যন্ত যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা কিন্তু ওটা দেখতেছি না যে অডিট শুধু বিলিয়নিয়ার 400,000-এর উপর তাদের শুধু বাড়তেছে, এখানে কিন্তু সিগনিফিকেন্টলি যারা লোয়ার ইনকাম তাদের জন্য অডিট বাড়তেছে। এবং আমরা নিজেরাও দেখতেছি যে যেসব কারণে আইআরএস কখনো চিঠি পাঠাইতো না ক্লায়েন্টদেরকে, যেগুলো আন্ডার পেমেন্ট অফ দেয়ার ট্যাক্স, অর আপনার এস্টিমেটেড ট্যাক্স পে না করা, ছোটখাটো যে ব্যাপারগুলো আইআরএস আগে কখনো চিঠি পাঠাইতো না, ওইগুলা কিন্তু আমাদের কমিউনিটির লোকজন চিঠি পাচ্ছে। তার মানে যেটা শুধু এফেক্ট করবে $400,000 যারা মেক করে, 400,000-এর বেশি যারা মেক করে, তাদেরকে শুধু। ওই কথাটা আসলে এখনো পুরোপুরি সত্যি বলা যাচ্ছে না বেসড অন দ্য রিয়েল সিনারিও। তো আমার মনে হয় যে ওভারঅল সবাই একটু এফেক্টেড হবে অডিটের ক্ষেত্রে, এবং আপনার বিভিন্ন ছোটখাটো ব্যাপার বা আইআরএস এর নজরদারির ক্ষেত্রে, সেটা মোটামুটি সবাই এফেক্টেড হবে। বাট যেহেতু আইআরএস মডার্নাইজ করতেছে, আমরা আশা করব যে যারা হাই ইনকাম আর্নার তাদের দিকে আইআরএস বেশি গেলে হয়তো বেশি টাকা কালেক্ট করতে পারে। যেটা আমি বললাম যে মাত্র 1,600 লোককে আপনি অডিট করে, যেহেতু আইআরএস $1.1 বিলিয়ন কালেক্ট করতে পারছে, তো 1,600 যদি পুয়ার মানুষের অডিট করে বা যারা আপনার লো ইনকাম কাউরে অডিট করে, সেক্ষেত্রে কিন্তু আইআরএস হয়তো $1 মিলিয়ন কালেক্ট করতে পারবে না। তো আমার মনে হয় যে আইআরএস এর উচিত যারা ট্যাক্স ফাঁকি দিয়ে বা ট্যাক্সের বিল পে না করে বছরের পর বছর থাকতে পারছে, তাদের দিকে যাওয়া উচিত। যেরকম প্রথম পোর্শনটাতে আমি বললাম যে অনেক ট্যাক্স পেয়ার যারা 2017 সাল থেকে ট্যাক্স ফাইল করেই নাই, তাদেরকে ডেফিনেটলি আইআরএস টার্গেট করা উচিত, যাতে আইআরএস তাদের রেভিনিউটা প্রপারলি কালেক্ট করতে পারে হাই ইনকাম যারা করছে তাদের কাছ থেকে। যারা প্রপার্টি লাইনের নিচে লো অথবা মিডিয়াম ইনকাম আর্নার আছে, তাদেরকে যাতে আইআরএস ওরকমভাবে বদান না বা ওরকমভাবে টার্গেট না করে আর কি। জাস্ট আপনি যদি ভুল করেন, কারো যদি অডিটের কারণ হয়ে থাকে, ডেফিনেটলি যাবে, কিন্তু এটা আপনার সিগনিফিকেন্টলি শুধু একটা
একটা গ্রুপের দিকে যাওয়াটা মনে হয় না ঠিক হবে আর কি। তো আইআরএস এর যে এমপ্লয়ি হায়ারের ব্যাপারটা, আইআরএস বলছে যে আইআরএস $1 বিলিয়ন দিয়ে আইআরএস এমপ্লয়ি হায়ার করছে, বাট ওই মডার্নাইজেশনটা আমরা এখনো ওরকম আশানুরূপ ফল পাই নাই, কারণ এখনো আইআরএস আমাদের ক্লায়েন্টরা কল দিলে ঘন্টার পর ঘন্টা হোল্ডে থাকতে হয়, যেটা যদিও আইআরএস বলতেছে আইআরএস এই যে ফান্ড ইনক্রিজ, আপনার ইনফ্লেশন রিডাকশন একটা থেকে বাজেট পাইছে, সেটা দিয়ে একটা ফানি টার্ম যেটা যারা ইউজ করছে যে আমরা অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মতো আমরা সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছি, রাইট? তো অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনি চেজ ব্যাংকে কল দিলে, সিটি ব্যাংকে কল দিলে আমার মনে হয় না আপনি 3-4 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে? বাট আইআরএস এখনো কল দিলে আপনি 3-4 ঘন্টা ওয়েট করতে হয়। সো হোপফুলি এই জিনিসগুলা তারা আস্তে আস্তে বা দ্রুততার সাথে রিজলভ করতে পারবে আর কি, আস্তে আস্তে সেটা হয়ে যাবে। কারণ আপনি যেটা বললেন যে গত 60 বছরে যেটা পারেনি সেটা মাত্র 1 বছরের বা 6 মাসের মধ্যে সেটা অনেক বেশি অ্যাচিভমেন্ট এসেছে। আসলে এই বিষয়গুলো অনেকই, এবং আমরা জানি যে এই বড়লোকদের কাছ থেকে যদি আমরা অর্থ আদায় করতে পারি, তাহলে টাকাগুলো যদি আমরা বের করে নিয়ে যেতে পারি, মুদ্রাস্ফীতিও সেটা তার ক্রয় ক্ষমতা মানুষের কমবে, মুদ্রাস্ফীতি হ্রাস পাবে, এটা স্বাভাবিকভাবেই হয়ে আসবে। তো যারা মোহাম্মদ চিশতি, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, তাই সময়ের সীমানা টপকানো কঠিন হচ্ছে, অনুষ্ঠান শেষ করতে হয়। তো আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও আজকে খুব গুরুত্বপূর্ণ 3টা বিষয়ে আপনি আলোচনা করেছেন এবং পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই। আর ভিউয়ার্সরা যারা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ট্যাক্স ফাইল করেন নাই, প্লিজ 15 পর্যন্ত ওয়েট করেন না, যত তাড়াতাড়ি পারেন রেডি হয়ে আপনি যে ট্যাক্স ফাইল করেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আবারও আপনাকে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনার ভিত্তিতে যে আমরা আমার নিজের ব্যবসায় আমার সন্তানদেরকে লাগিয়ে কিভাবে আমরা আমাদের ট্যাক্স কমিয়ে আনতে পারি বা সুবিধাটা পেতে পারি, অর্থ আমার ঘরে রাখতে পারি, এবং মুদ্রাস্ফীতি হ্রাসের কারণে বা করার উদ্দেশ্যে বেশ বড়লোকদের যারা আছে, ধনী যারা আছে, প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তির বিত্তশালী আছে, তাদের কাছ থেকে কিভাবে অর্থ বের করে মুদ্রাস্ফীতি হ্রাস করছে, এবং আমরা প্রকারান্তরে আমরা যারা গরিব আছি তারা কিভাবে উপকার পেতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। এবং সবচেয়ে যেটা, যারা এক্সটেনশন ফাইলার আছেন, বিশেষ করে কর্পোরেশন এবং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, তারা যাতে 15 অক্টোবরের মধ্যে আমাদের ফাইলগুলো করতে পারি, তাহলে এই জরিমানা এবং অন্যান্য যে হ্যাসেলগুলো আছে সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।